হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকল মোবাইল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিনিয়ত আমি চেষ্টা করছি এমন কিছু কাজ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যেই কাজগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আরেকটি কাজ আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটা হচ্ছে টাচ এলসিডি নিয়ে। বন্ধুরা, মাঝে মধ্যে আমাকে অনেকেই মেসেজ করেন এবং ফোন করে জিজ্ঞাসা করেন যে ভাই, অরিজিনাল টাচ এলসিডি কোথায় পাবো। তার কারণ হচ্ছে অনেকেই বলে থাকেন যে ভাই, আমি টাচ এলসিডি মার্কেট থেকে নতুন কিনে এনে কাস্টমারকে লাগিয়ে দিলাম, লাগানোর আগে টাচ ঠিকঠাক কাজ করতো, কিন্তু যখন আমি গ্লো দিয়ে টাচ এলসিডিটা মোবাইলে ফিটিং করলাম তার কিছুক্ষণ পর থেকেই টাচটা নিজে নিজে কাজ করছে। দেখা গেল যে আমি 2-এ চাপ দিলাম 5 উঠছে, 5-এ চাপ দিলাম 0 উঠছে, অর্থাৎ উল্টাপাল্টা কাজ করছে। এটার কারণ কি কারণে এই সমস্যাটা হয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে একটি অরিজিনাল টাচ এলসিডি লাগানোর পরেও কেন টাচ উল্টাপাল্টা কাজ করতে পারে। এরকম কিছু বিষয় নিয়ে আজকে আমি সম্পূর্ণ ভিডিওটাতে আলোচনা করব। বন্ধুরা, তাছাড়াও এই টাচ উল্টাপাল্টা কাজ ছাড়াও দেখা গেল যে টাচ এলসিডিগুলো আমরা লাগিয়ে দেওয়ার পর কিছুদিন ভালোই চলে, তারপর হঠাৎ করে এলসিডি হোয়াইট হয়ে যায়। এই কারণগুলো সহ আজকে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার ব্র্যান্ড হচ্ছে ওপো। এই মোবাইলের টাচ এলসিডি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমি এখন একটি নতুন টাচ এলসিডি সঠিকভাবে লাগিয়ে দেখাবো। আর আমি যেভাবে লাগাবো এভাবে যদি আপনারা লাগান তাহলে টাচ উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা একদমই কম থাকবে। বন্ধুরা, এই এলসিডির পিছনে দেখতে পাচ্ছেন একটি স্টিকার, এবং এই এলসিডির ফ্লাক্স রেবন একটু লক্ষ্য করে দেখুন, নিচের অংশে এবং মাঝখানে একদম উপরের অংশে আমি মার্ক করে দিলাম। এই যে 3টা অংশ দেখতে পাচ্ছেন, এই 3টা অংশ কিন্তু তামাটে রঙের, অর্থাৎ এগুলা কিন্তু গ্রাউন্ড পয়েন্ট। আর এই গ্রাউন্ড পয়েন্টটা হয় কি, এই যে স্টিকারটা আছে এই স্টিকারটা উঠিয়ে দিলে এই মোবাইলের এলসিডির পিছনে যে স্টিলের প্যানেলটা আছে ওই স্টিলের প্যানেলের সাথে এই ফ্লাক্স রেবনের গ্রাউন্ড পয়েন্টটার স্পর্শ হয়। আর এই ফ্লাক্স রেবনের গ্রাউন্ড পয়েন্ট যখন এই এলসিডির স্টিলের প্যানেলের সাথে টাচ হয় তখন কিন্তু এই মোবাইলটা আর্থিং পায়, অর্থাৎ গ্রাউন্ড পায়। বন্ধুরা, এখানে এই অরিজিনাল এলসিডিটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখুন, এই অরিজিনাল এলসিডির মধ্যে যে ফ্লাক্স রেবনটা আছে এই ফ্লাক্স রেবনের গ্রাউন্ড পয়েন্টগুলো কিন্তু এই এলসিডির স্টিলের প্যানেলের সাথে সুন্দরভাবে অ্যাটাচ করা ছিল, যাতে এই এলসিডিটা অতিরিক্ত গ্রাউন্ড পায়। আর এই অতিরিক্ত গ্রাউন্ড বা আর্থিং পাওয়ার কারণে দেখা গেল যে এলসিডি গরম হওয়ার সম্ভাবনা কম থাকে এবং টাচ উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনাও যাতে কম থাকে। কারণ এই এলসিডির ফ্লাক্স রেবনটার মধ্যে কিন্তু মোবাইল থেকে সরাসরি গ্রাউন্ড পয়েন্ট আসে, আর এই গ্রাউন্ড পয়েন্টটা যখন এলসিডি স্টিলের প্যানেলের সাথে টাচ হয় তখন এলসিডির মধ্যে আলাদা একটা আর্থিং পায়, অর্থাৎ আলাদা একটা গ্রাউন্ড পায়। বন্ধুরা, আরেকটু সহজভাবে যদি বলতে যাই সেক্ষেত্রে বলতে হয় আমাদের প্রত্যেকের বাসায় অবশ্যই ইলেকট্রিসিটি লাইন আছে, আর এই ইলেকট্রিসিটি লাইনের জন্য অবশ্যই মিটারের প্রয়োজন আছে। আর খেয়াল করে দেখবেন প্রত্যেকটি মিটারের জন্য আলাদা আলাদা আর্থিন রডের প্রয়োজন হয়। তার কারণ কি জানেন, যদি আমাদের বাসায় আর্থিন কম পায় সেক্ষেত্রে নিউট্রাল কিন্তু কম পাবে, আর তাতে দেখা যাবে কি ভোল্টেজ ওঠানামা করবে। আর ভোল্টেজ ওঠানামা করলে হবে কি, লাইটগুলো ঠিকঠাক আলো দিবে না, ফ্যান ঠিকঠাক চলবে না, মানে স্পিড কম হবে। ফ্রিজে দেখবেন যে ঠিকঠাকভাবে ঠান্ডা হচ্ছে না, তার কারণ হচ্ছে ভোল্টেজ ওঠানামা করছে। আর যখন আমরা আর্থিনটা ঠিকঠাকভাবে দিব তখন আমাদের ঘরের ইলেকট্রিসিটি লাইনের ভোল্টেজও কিন্তু ঠিকঠাক থাকবে। সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন এই এলসিডি লাইনের যে আর্থিনটা আছে এটা যদি আমরা স্টিলের প্যানেলটার সাথে ঠিকঠাকভাবে অ্যাটাচ করে দেই সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা আর্থিং পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লক্ষ্য করে দেখুন, এই যে এলসিডির পিছনে যে লাইটিং সেকশনটা আছে এটা কিন্তু একটা লাইটিংয়ের পয়েন্ট। এলসিডি যে লাইটিং আছে এই লাইটিংয়ের পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। এখানে এই লাইটিংয়ে যে ঝালাইটা আছে এই ঝালাইয়ের মধ্যে আমরা একটা হিটসিং পেপার ব্যবহার করতে হবে, কারণ হিটসিং পেপার যদি ইউজ না করি সেক্ষেত্রে দেখা গেল যে বডির সাথে লেগে শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর এই এলসিডির মধ্যে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটর, রেজিস্টর যেগুলো দেখতে পাচ্ছেন,
এগুলোর উপরে কিন্তু হিটসিঙ্ক পেপার ব্যবহার করতে হবে। যদি হিটসিঙ্ক পেপার যদিও বা অনেক সময় মোবাইলের সাথেই লাগানো থাকে, যদি লাগানো না থাকে ভুলবশত উঠে যায়, সেক্ষেত্রে আমরা খেয়াল করে লাগিয়ে দিব। যদি এগুলো আমরা না লাগাই, যেমন এই এলসিডির ক্ষেত্রে দেখা গেল যে এই বডির সাথে টাচ হওয়ার সম্ভাবনা থাকে, এই কম্পোনেন্টগুলোও কিন্তু বডির সাথে লেগে শর্টিং হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা চেক করার সময় ভালোই দেখব। পরে দেখা গেল যে আমরা যখন লাগিয়ে ফেলবো তখন টাচ উল্টাপাল্টা কাজ করতেছে অথবা এলসিডি হোয়াইট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমার এই ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো আসলে এই যে ফ্লাক্স রেবনটা আছে এটা এই এলসিডির স্টিলের প্যানেলটার সাথে ঠিকঠাকভাবে অ্যাটাচ হয়েছে কিনা। যদি অ্যাটাচ হয় অবশ্যই এই রেবনের মধ্যে গ্রাউন্ড পয়েন্টে স্পর্শ করে এলসিডিতে স্পর্শ করলে অবশ্যই ভিপ দিবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভিপ দিচ্ছে, অর্থাৎ এই ফ্লাক্স রেবনটা এলসিডির যে স্টিলের প্যানেলটা আছে এটার সাথে সঠিকভাবে লেগেছে। এখন আমি পুনরায় আপনাদেরকে এই এলসিডির রেবন, এই যে ফ্লাক্স রেবনটা আছে এটা আলাদা করে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার মান বা ভিপ দিচ্ছে না, অর্থাৎ গ্রাউন্ডটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। আবারও আপনাদেরকে দেখাই, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিপ দিচ্ছে, অর্থাৎ ফ্লাক্স রেবনটা যখন এলসিডির সাথে লাগাচ্ছি তখন কিন্তু এক্সট্রা একটা আর্থিন বা গ্রাউন্ড পাচ্ছে। এখন এই ফ্লাক্স রেবনটা যখন মোবাইলে কানেকশন করব, এই গ্রাউন্ডটা কিন্তু এলসিডির যে স্টিলের প্যানেল আছে এই পর্যন্ত, স্টিলের প্যানেল পর্যন্ত এই গ্রাউন্ডটা এসে যাবে, তাতে এক্সট্রা একটা আর্থিন পাবে। আর এই এক্সট্রা আর্থিন পেলে হবেটা কি, এলসিডিটা গরম হবে না বা টাচ উল্টাপাল্টা কাজ করবে না বা হোয়াইট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। বন্ধুরা, একবারই যে হবে না তা না, বাট সেফ থাকবে এতটুকু বলতে পারি, কারণ এটা আমার পরীক্ষিত। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমরা মোবাইলে যখন টাচ এলসিডি লাগাবো, লাগানোর আগে যে গ্লু লাগাবো, গ্লু লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর সেটা হলো এই যে ক্যামেরা অংশটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার অংশতে কোনো প্রকার গ্লু দেওয়া যাবে না, এবং এই যে সেন্সর দেখতে পাচ্ছেন এই সেন্সরের মধ্যেও কিন্তু কোনো প্রকার গ্লো দেওয়া যাবে না। যদি আমরা সেন্সরের মধ্যে কোনো গ্লো দেই সেক্ষেত্রে কিন্তু সেন্সর কাজ করা বন্ধ করে দিবে, আর ক্যামেরার মধ্যে যদি গ্লো দেই সেক্ষেত্রে ক্যামেরাটা খারাপ হয়ে যাবে। বন্ধুরা, এখানে এলসিডিতে একটু লক্ষ্য করে দেখুন, এই এলসিডি যে ফ্লাক্স রেবনটা আছে, ফ্লাক্স রেবনের কানেকশনগুলো হলো এলসিডির নিচের অংশে। আমরা যদি এই নিচের অংশে গ্লো ইউজ করি আর অতিরিক্ত গ্লো ইউজ করার কারণে যদি এই ফ্লাক্স রেবনের যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলোর ভিতরে যদি গ্লো ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু টাচ উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা থাকে, কারণ গ্লো এই ফ্লাক্স রেবনের কানেকশনগুলোর মধ্যে গিয়ে দেখা গেল যে লাইন কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। বন্ধুরা, তাহলে মূল কথা হলো যে দিক দিয়ে এলসিডি ফ্লাক্স রেবন থাকবে ওই দিক দিয়ে আমরা অল্প পরিমাণে গ্লো ইউজ করব। তবে এই গ্লোটা কিভাবে ইউজ করব আপনাদেরকে আমি এলসিডিটা লাগানোর সময় দেখাবো। তবে সব মোবাইলের এলসিডির ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা একদমই প্রযোজ্য নয়। আমি আপনাদেরকে অন্য আরেকটি এলসিডি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করব। আমার হাতে এখন আরেকটি মোবাইলের এলসিডি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি লাভা মোবাইলের এলসিডি। ধরে নিন এটাও একটি অ্যাটাচ টাচ এলসিডি। এখন লক্ষ্য করে দেখুন এই এলসিডিটা লাগানোর পর এর টাচের অনেকটা অংশ কিন্তু গ্যাপ আছে। এখন যেহেতু অনেকটা অংশ গ্যাপ আছে, এই জায়গাটার মধ্যে আমি গ্লো লাগালে তেমন কোনো সমস্যা হবে না। আর এই ওপো মোবাইল এলসিডিটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন নিচের দিকে কিন্তু এক সুতাও জায়গা নেই, আছে অর্থাৎ এক সুতা হবে, এর চেয়ে বেশি না। সো নিচের দিকে গ্লো লাগানোটা একদম রিক্সি হয়ে যায়। আবার এই যে রেডমি 8 একটা এলসিডি আছে, এই সেটটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন এটার মধ্যে কিন্তু এলসিডি যে ফ্লাক্স রেবন আছে এটার মধ্যে কিন্তু গ্রাউন্ড পয়েন্ট রয়েছে। সেক্ষেত্রে আমরা যখন এই এলসিডিগুলো লাগাই এই এলসিডিগুলোর মধ্যে কিন্তু তেমন একটা সমস্যা হয় না, ঠিকঠাকভাবে কাজ করে। আর যেগুলোর মধ্যে এই স্টিলের প্যানেলের মধ্যে স্টিকার লাগানো থাকে ওইগুলোর মধ্যে যখন আমরা ফ্লাক্স রেবনটা লাগাই এই স্টিকারটা না উঠিয়ে সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড বা আর্থিং পায় না,
সে কারণে টাচ উল্টাপাল্টা কাজ করে এবং এলসিডিটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এখন আমি এই যে এলসিডির চারপাশে ভালো করে গ্লোগুলা পরিষ্কার করে নেব, যাতে কোনো প্রকার এক্সট্রা গ্লো এবং কোনো প্রকার ময়লা যাতে না থাকে। আমি অবশ্যই এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ব্রাশ দিয়ে ভালো করে যদি কোনো প্রকার বালু বা কার্বন জাতীয় কিছু থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন আমি গ্লোটা কিভাবে দিচ্ছি। একদম আলতো করে চারদিকে গ্লোটাকে লাগিয়ে দিব। তবে আবারও বলি, সেন্সরের যে পাশটা আছে এই পাশ এবং নিচের যে অংশটা আছে এই অংশটা আমি কোনো প্রকার গ্লো দিব না। বন্ধুরা, এলসিডি লাগানোর সময় আরেকটা জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এলসিডির ফ্লাক্স রেবনটা যেদিক দিয়ে আছে এদিকে আমরা চেষ্টা করব যাতে জুড়ে কোনো চাপ না খায়, কারণ জুড়ে চাপ খাওয়ার কারণে এলসিডির কর্নারগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এলসিডি কর্নারগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এলসিডিতে র্যাক এসে যাবে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এলসিডির উপরের অংশে যে স্পিকার আছে অর্থাৎ ইয়ার স্পিকার আছে, ওই ইয়ার স্পিকারে একটি স্টিল ছিল, ওই স্টিলটা কিন্তু এটার মধ্যে মিসিং আছে। তার কারণ হলো অন্য জায়গায় খোলার কারণে হয়তোবা স্টিলটা মিসিং হয়ে গেছে। এখানে এই এলসিডি ফ্লাক্স রেবনের উপরের অংশে যেই গ্রাউন্ড পয়েন্টটা আছে এটা কিন্তু এখন মোবাইলের সাথে অ্যাটাচ হয়ে গেল। এখন এই ফ্লাক্স রেবনের যে কানেক্টরটা আছে এই কানেক্টরটা যখন আমরা মোবাইলে লাগিয়ে দিব তখন এই এলসিডির ফ্লাক্স রেবনে যে গ্রাউন্ড পয়েন্টগুলো আছে এই গ্রাউন্ড পয়েন্টগুলোও কিন্তু লাইন পেয়ে যাবে। বন্ধুরা, মোটামুটি আমাদের এই এলসিডিটা সঠিকভাবে লাগানো হয়েছে। এখন আমরা এই এলসিডির চারদিকে ভালো করে রাবার দিব। তবে রাবার দেওয়ার আগে অবশ্যই নিচের অংশে আমরা হালকা করে গ্লো দিয়ে দিব, যাতে গ্লোটা ভিতরের দিকে না যায়। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন নিচের অংশে গ্লো ইউজ না করার পরেও মোটামুটি অনেক ভালো ফিটিং হয়েছে। এখন তারপরেও একটু গ্লো ইউজ করব। গ্লো ইউজ করার পর আমরা করব কি, এই অতিরিক্ত গ্লোগুলাকে হাত দিয়ে বা টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব। বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ফিরে আসলাম। এতক্ষণ যদি কাস্টমার অপেক্ষা করতে না চায় তাহলে অবশ্যই আমরা এলসিডিটাকে রাবার লাগিয়ে কাস্টমারকে অবশ্যই দিয়ে দিব। মোবাইলে যেহেতু অতিরিক্ত রাবার ইউজ করেছি, এই রাবারগুলো খোলার সময় একটু লক্ষ্য রাখতে হবে। যেহেতু ব্যাকপার্টটা লাগাইনি সেহেতু এই মোবাইলের যে ক্যামেরাগুলো আছে বা ব্যাটারির যে ফ্লাক্স রেবনটা আছে বা এলসিডির যে ফ্লাক্স রেবনটা আছে এবং চার্জিংয়ের যে রেবনটা আছে এই রেবনগুলোর মধ্যে যদি রাবার প্যাচ খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রাবার খোলার সময় এই রেবনগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আর যে ব্যাকপার্টটা আছে এই ব্যাকপার্টটা লাগিয়ে যদি আমরা রাবারটা লাগাতাম তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকতো না। নিচের অংশে চাপ দিয়ে লাগানোর সময় একদমই সাবধানভাবে লাগাতে হবে, যাতে এই নিচের অংশে জুড়ে চাপ খেয়ে এলসিডির কর্নারগুলা ফেটে না যায় বা ভেঙে না যায়। বন্ধুরা, কাজের ফাঁকে আরেকটি কথা না বললেই নয়, আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত চেষ্টা করে আসছি
যাতে এমন কিছু ভিডিও আপলোড দিতে পারি যে ভিডিওগুলো দেখে আপনারা সত্যিকার অর্থে উপকৃত হন। আর যেহেতু আপনারা এত সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখেন, আমি চেষ্টা করি যাতে কোনো কিছু হাইড না রেখে সম্পূর্ণ কাজটা ডিটেলসলি আলোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।